হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুণ 3টে ঘটনা নিয়ে। তোমাদেরকে আমি বলেছিলাম আজকে কিন্তু সারপ্রাইজড আছে, তোমরা সারপ্রাইজড হয়েই গেছো। 3টে মারাত্মক ভয়ের ঘটনা। আজকের ঘটনা কিন্তু বড় হতে চলেছে। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আর তোমাদের যে আমি বলেছিলাম তোমরা আইডিয়া করো আজকে সারপ্রাইজটা কি হতে পারে। তোমরা বলেছো যে দিদিভাই তুমি ফোনটা হাতে পেয়ে গেছো। হ্যাঁ, ফোনটা এখনো পর্যন্ত হাতে পাইনি, তবে আজকে হচ্ছে 19 তারিখ, যত সম্ভব 25 তারিখে একদম আমার হাতে থাকবে। আর আমি হাতে পেলে তোমাদের দেখিয়েই দেবো, চিন্তা করতে হবে না। তাহলে চলো বেশি কথা একদম বাড়াবো না, সবার শেষে গিয়ে কিন্তু আজকে আমি অবশ্যই নামগুলো তোমাদের ঘোষণা করব। সাথে থাকো এখনের মতো, আর ঘটনাগুলো জাস্ট শোনো। প্রথম ঘটনাটা হচ্ছে একটা নার্সারিকে কেন্দ্র করে। আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো। আজকে সারপ্রাইজ সেটা আমি আর এখন সারপ্রাইজ তোমাদের জন্য রাখবো না, বলেই দিচ্ছি। সেটা হচ্ছে আজকে 3টে ভয়ঙ্কর সত্য ঘটনা আছে। পারবে তো শুনতে? শক্ত করে সবাই ফোনটা বালিশের পাশে রেখে চুপচাপ চোখ বন্ধ করে শুধু ঘটনাগুলো আজকে ফিল করো। ঘটনাটা আমাকে পূজা পাঠায়। পূজা বলে দিদিভাই এই ঘটনাটা তোমাকে যে বলবো এটা আমার নিজের দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদু একটা নার্সারিতে কাজ করত। মানে দাদুর বয়স অনেক হয়ে যায়, দাদু গ্রামে ঘুরেই বেড়াতো। তো হঠাৎ করে একজন বাইরে থেকে একটা অনেক বড় জায়গা আমাদের মাঠে কেনে বলছে। তারপরে সবাই ভাবলো এত বড় একটা মাঠ কিনেছে, নিশ্চয়ই কোনো ফ্যাক্টরি হবে। তো আস্তে আস্তে সেখানে যিনি কিনেছিলেন উনি একজন কলকাতার ব্যবসায়ী, অনেক বড় মাঠ কেনে। তো সেই মাঠের মধ্যে উনি শুরু করলেন নার্সারির কাজ। ওখান থেকে নার্সারি উনি কলকাতায় নিয়ে আসতো গাড়ি করে। আবার অনেক জায়গায় ওখান থেকে যারা গাছের ব্যবসা করে তারা কিনেও নিয়ে যেত। পূজা বলছে দিদিভাই আমার দাদু বর্তমানে কিন্তু বেঁচে নেই, উনি মারা গেছেন। একদম ডিসেম্বরের প্রথমেই আমার দাদুকে ঠান্ডা নিয়ে চলে যায়। সুপার ন্যাচারাল কিছু জিনিস ছিল। উনি যেরকম ধরো কোনো আত্মা দেখতে পেত, কোনো জায়গায় ধরো কোনো খারাপ কিছু ঘটবে সেটা উনি আগে থেকে বুঝে যেত। দাদুর মধ্যে এই জিনিসটা ছিল। এমনকি যদি গ্রামে কারোর ধরো হঠাৎ করে হাওয়া বাতাস লেগে গেছে, সে নতুন বউ হোক, কোনো মহিলাই হোক, বাচ্চা হোক, দাদু আবার তাদের একটুখানি নুন পোড়া একটু ঝাড়ফুঁক করে দিত। দাদু এগুলো জানতো। যখন কলকাতা থেকে সেই যে বিশাল বড় মাঠটা কেনে ওখানে যখন নার্সারিটা করে, তখন আমার দাদু ঘুরতে ঘুরতে দেখতে যায়। এবার কি হয় বলো তো, গ্রাম সাইডে এই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 12-13 বছর আগেকারের ঘটনা তোমাদের বলছি। তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, হ্যাঁ। তো তখন ওই সময় আমার দাদু ওই গ্রামের আর 5টা মানুষের মতনই সবার সাথে ঘুরতে ঘুরতে যায় হচ্ছে সেই মাঠে। যখন সেই মাঠে যায় তখন দেখছে ওখানে বেশ অনেকটা জায়গা নিয়ে সব গাছের চারা, নানা রকম ভিন্ন ভিন্ন গাছ ওখানে সব নিয়ে আসে। তখন গ্রামের লোকরা বলে যে বাবু এখানে কি করবেন এত গাছপালা? তখন বলে এখানে নার্সারি করবে। এর আগে ওখানে কোনো নার্সারি ছিল না। তখন বলছে ও আচ্ছা আচ্ছা। এবার আমার দাদুকে বয়োজ্যেষ্ঠ, ওনার অনেক অভিজ্ঞতা আছে দেখে ওই যে নার্সারি মানে যিনি তৈরি করছেন, যার জমি, উনি তখন আমার দাদুকে ডেকে বলেন আপনি তো এই গ্রামের মনে হচ্ছে অনেক পুরনো মানুষ, ভালোই হবে আপনার দায়িত্বে আমি এই নার্সারিটা পুরো দিয়ে যাব। আপনি আমার নার্সারিটা দেখাশোনা করবেন। আপনাকে ওই কাদা মাটি সার এইসব জল ঘাটতে হবে না। আমরা তো কলকাতা থেকে একটি ছেলেকে এখানে রাখবো। আর আপনি তো এই গ্রামের মাথা, মানে অনেক বয়োজ্যেষ্ঠ তো। আর গ্রামে যেটুনিক আমার দাদুর কথা সবাই শুনতো, দাদু কিন্তু রাজি হয়ে যায়। যে 2টো ছেলে ছিল কলকাতার,
সেই ছেলেগুলো সন্ধে হলেই সবাই মদ খেয়ে একদম চুর হয়ে যেত। সন্ধে হলে মালিক তো থাকতো না, মানে যার এক ছিল নার্সারি, সে তো এখানে থাকতো না, সে তো কলকাতায় থাকতো। আর আমার দাদু ওই ছেলে দুটোকে বলতো, এ বাবু, তোরা এরকম সন্ধ্যা হলে পারেই এরকম নেশা করিস কেন রে? হ্যাঁ, এইসব জায়গায় এরকম নেশা করবি না, তোরা শহরের মানুষ এসে গ্রামের ছেলেগুলোকে খারাপ করবি। কারণ ওই যে শহরের ছেলে দুটো থাকতো নার্সারিতে, ওরা না আস্তে আস্তে ওই গ্রামে আরও 5টা ওদেরই বয়সী ছেলে, তাদেরকেও ওরকম নেশা ভাঙ করাতো। এবার পরিবেশটা খারাপ হচ্ছে, তখন আমার দাদু বলতো যে দাঁড়া, তোরা যে এরকম নেশা করিস, তোদের মালিক আসুক, তোদের মালিক তো আসবে বলেছে সামনে মাসে, আসলে পরে আমি বলে দেবো। তখন ওই ছেলে দুটো বলতো, ও খোকা দাদু, বলবে না দাদু, আমরা ইয়ং ছেলে, কলকাতার ছেলে, আমরা ওখানেও নেশা ভাঙ করতাম, এখানে আমরা খাই, তুমি এসব কথা বলবে না। তারপর যাই হোক, এবার ঘটনাটা বলি, এতটা হচ্ছে ঘটনার বর্ণনা। আমাদের পূজা বলে, দিদি ভাই, আমার দাদু এই ঘটনাটা যেই দিন ঘটেছিল আমার দিদিমাকে এসে বলেছিল। পূজা বলছে, আমার দাদু একদিন রাতের বেলা ওইখানে থাকতো, রাতের বেলা দাদু ওই নার্সারিতেই থাকতো, নার্সারিতে ঘর করা ছিল। ওই ছেলে দুটো থাকতো পাশের ঘরে একসাথে, আর একটা ছোট্ট করে বেড়ার ঘর ছিল, সেই ঘরে আমার দাদু থাকতো। নার্সারি অনেক বড়, নার্সারি অনেক বড়, ঘুরতে ঘুরতে তোমার পা ব্যথা হয়ে যাবে। বলছে রাতের বেলা নার্সারিতে বাইরে একটা শব্দ হচ্ছে, মানে কীরকম বলো তো, মনে হচ্ছে বড় হাওয়াই চটি যদি ছোট পায়ে পড়ে আর কাদার মধ্যে যদি সেই হাওয়াই চটি পরে হাঁটাচলা করে, দেখবে একটা শব্দ হয়, ঠিক সেম শব্দ ওই রাতের বেলা হচ্ছে। আর ওরা তো দুজন একদম মদ্যপ অবস্থায় থাকতো, ওদের তো কোনো হুঁশও নেই। আর যেই তরিক সেই নার্সারির মালিক আমার দাদুকে রেখেছে, দাদু তো নেশা ভাঙ করতো না, বয়োজ্যেষ্ঠ মানুষ, রাতের বেলা দাদুর ঘুমও হতো না, দাদু তো পাহারা দিত। কারণ যদি এত দামি দামি নানা রকমের গাছ সব ভাগ ভাগ করে রাখা, যদি পাছে চুরি হয়ে যায়, দাদুর তো একটা দায় দায়িত্ব ছিল, কারণ ওরা তো বাচ্চা ছেলে। দাদু তখন রাতের বেলা উঠে বসে, শুয়ে শুয়ে দাদু কিন্তু আওয়াজটা অনেকক্ষণ ধরে শুনছে, ওরকম হাঁটাচলা করার, মনে হচ্ছে 2-3 জনে হাঁটাচলা করছে। দাদু ভাবলো নিশ্চয়ই গ্রামের চোর পড়েছে। এবার দাদু উঠে বসে, দাদু বালিশের পাশ থেকে টর্চটা বের করে, টর্চটা বের করে আস্তে আস্তে বাইরে বেরোয়। দাদু টর্চ কিন্তু মারিনি, আলোটা না ফেলে দাদু কিন্তু চুপ করে দাঁড়িয়ে রয়েছে, টর্চের আলো বাইরে ফেলেনি, চুপ করে ঘরের সামনেটা দাঁড়িয়ে রয়েছে। দেখছে চারপাশে, চোখ ঘুরিয়ে দাদু দেখছে আলো আছে, আলোর ব্যবস্থা আছে, তবে খুব আলো না। আর রাতের বেলা বেশ কুয়াশা পড়েছে, শীতকাল, জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় আর কত দূর দাদু দেখবে। দাদু দেখছে না, একদম তো ফাঁকা মাঠ, কেউ তো কোথাও নেই, সেরকম তো কাউকে দেখতে পাচ্ছি না। দাদু গিয়ে আবার শুয়ে পড়ে। আর বয়স্ক মানুষ তো, দাদুরও তো ঠান্ডা লাগছে, রীতিমতো কাঁপুনি দিচ্ছে। আবার গিয়ে দাদু লেপের ভিতর ঢুকে যায়। আবার কিছুক্ষণ পর ঠিক দাদু যেই বেড়ার ঘরটায় শুয়ে আছে, ওর পেছনে ওই রকম একটা শব্দ, হাঁটাচলা করার শব্দ পাচ্ছে। দাদু তখন ভাবছে যে নিশ্চয়ই এত ঠান্ডা পড়েছে, এ তো মনে হচ্ছে পাড়ার কোনো ছিচকে চোর চুরি করতে এসছে, ওগুলো আবার বাইরে বেছে দেবে। ভালো ভালো দামি দামি অনেক দামি দামি গাছ আছে, বাহারি গাছ। দাদু বলছে ভালো লাগছে না, আবার উঠতে হবে। দাদু বলছে আজকে নিশ্চয়ই চোর তো পড়েছেই, কারণ বারবার তো এরকম শব্দ হবে না, একবার হতে পারে। আর ওই মাঠের আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, বাড়িঘরে হাঁটা চলার শব্দ হবে। তো তখন পূজা বলছে আমার দাদু আবার বেরোয়, বেরিয়ে পা চিপে চিপে দাদু পেছন দিকে যায়। দাদু দেখে 6 থেকে 7 জন মানুষ, 6 থেকে 7 জন মানুষ যেখান থেকে ওই নার্সারিতে ঢোকে, চারপাশে গাছ তো, মাঝখান থেকে সরু করে রাস্তা করা মাঠের ওপরে, সেই নার্সারিতে ঢোকার ওখানে দেখে 6 থেকে 7 জন পুরুষ মানুষ হেঁটে হেঁটে আসছে, ওই দাদুর ঘরের দিকে আসছে, তাদেরই পায়ের শব্দ, একসঙ্গে 6-7 জন। দাদু খুব ভয় পায়। দাদু তখন ভয় পেয়ে টর্চটা ওদের পুরো একদম মুখের মধ্যে আলোটা ফেলে, বলছে কে তোরা? দাদু বলে। তখন তারা দাদুকে
সালাম জানায়। তখন দাদুও সালাম আদাব করার পর বলছে যে কে বাবা তোমরা, এত রাতে এই নার্সারিতে তোমরা কে? তারা তখন বলছে যে চাচা আমাদের কিছু গাছ লাগবে। বলছে রাতের বেলা তো গাছ বিক্রি করা হয় না, এখন তো রাত অনেক, চারপাশে ঝিঝি পোকার শব্দ, ঠান্ডা কুয়াশা, আর সেই যে 6 থেকে 7 জন মানুষ, তাদের মুখ দেখা যাচ্ছে না, পরিষ্কার একদম কুয়াশায় ঢাকা, শুধু তাদের পোশাক দেখা যাচ্ছে, তারা মুসলিম ধর্মের সাদা সাদা পোশাক পরা। তখন বলছে এত রাতে তো কোনো চারা গাছ বিক্রি হবে না, নার্সারি তো দিনের বেলা বিক্রি হয়, তুমি সকালবেলা 8টার পর এসো। তখন ওই 6-7 জনের মধ্যে একজন খুব ভারী গলায় দাদুকে বলে চাচা গাছ তো আমাদের এখনই দিতে হবে, আমাদের এখনই গাছ লাগবে, এখনই যদি গাছ আপনি না দেন তাহলে কালকে সকালবেলা আপনার এই নার্সারিতে একটাও গাছ জীবিত থাকবে না। তখন দাদু খুব রেগে যায়। পূজা বলে এই কথা শোনা, দাদু তো গ্রামের একজন মানে খুব গণ্যমান্য ব্যক্তি, তার মধ্যে কি উনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে তখন দাদু বলে যে তাই নাকি, কে বাছা তুমি, আমি তোমাকে গাছ বিক্রি করবই না, তুমি যা করার তোমার করো, আমি গাছ বিক্রি করব না বলে দাদু আস্তে আস্তে ঘরে ঢুকে যায়। এবার ঘরে এসে দাদু শুয়ে পড়ে, বলে ধুর কে না কে মদ্যপ অবস্থায় এখানে এসে মাতলামি করছে, এখন রাতের বেলা কি করে গাছ দেখাবে। আর এটা তো সত্যি এত বড়, যেখানে পায়ে হেঁটে ঘোরা যায় না দিনের বেলা, মানে পা ব্যথা হয়ে যাবে, সেখানে গিয়ে রাতের বেলা নাকি তারা গাছ কিনবে। দাদুর কাছে এটা অস্বাভাবিক লাগে যে কেউ ফাসলামি করছে, গ্রামের কেউ। দাদু এসে শুয়ে পড়ে। দাদু বলছে সকালবেলা যখন আমি উঠি, ওরা তো দুজন মানে রাতের বেলা মদ্যপ অবস্থায় ঘুমায়, ওরা উঠে 10টা-11টার সময়। দাদু কিন্তু সকাল সকাল উঠে সব গাছে জল দেওয়া, গাছের পাতা ঝাড়ে, তারপরে নানা রকমভাবে যে এই দিকের গাছ রোদে দেওয়া, সব কিছু দাদু করে। এবার দাদু সকালবেলা উঠে যখন ভোরবেলা উঠে দেখে সব গাছের মাথা একদম নুয়ে গেছে, সব গাছের মাথা। অত বড় নার্সারিতে অসংখ্য গাছ, কয়েক লক্ষ গাছ, কয়েক লক্ষ, সব গাছ শুকিয়ে নষ্ট হয়ে গেছে, যেইটা কোনোভাবেই সম্ভব না। কারণ শীতকাল, কুয়াশা, এমনি ঠান্ডা, গাছ তো তাজা হয়ে উঠবে, সেই গাছ এরকম শুকাবে কেন? প্রতি কটা গাছ এইটুকুনি একটা চারা থেকে বড় গাছ, একটা গাছও জীবিত নেই। তখন দাদু বলছে কি হলো, সর্বনাশ, এবার আমি কি করব? দাদু তখন বলছে তাহলে রাতের বেলা ওরা কি গাছের মধ্যে কোনো কিছু করে দিয়ে চলে গেল, এটা কি করে হলো? আর এটা অসম্ভব ব্যাপার না, কয়েক লক্ষ গাছ, পুরো গাছ এরকম শুকিয়ে যায় নাকি? পুরো গাছের মাথা নুয়ে গেছে। দাদু সাথে সাথে তখন ওই ছেলে দুটোকে তোলে, চোখে মুখে জল দিয়ে, বলছে এই ওট 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 ওট। সব তখন ওরা উঠেছে, ওদের নেশা তো তখন একদম চলে গেছে, সারা রাত ঘুমিয়েছে, সন্ধ্যে দিয়েই ঘুমায় ওরা। বলছে কি এই খোকা বাইরে আয়, বাইরে এসে দেখ কি সর্বনাশ হয়ে গেছে। এবার ওরা বাইরে বেরিয়ে ওরা দৌড়াদৌড়ি করছে। এবার গ্রামের লোক পাশ দিয়ে সকালবেলা সব মাঠে যায়, হাটে যায়, সবাই যাচ্ছে, সবাই বলছে ও ও কাকা কি হয়েছে? এবার বলছে দেখ না এরম এরম ব্যাপার। এবার কি হবে, পুরো একদম পুরো নার্সারি শেষ, পুরো নার্সারি শেষ, পুরো গাছ, একটা নার্সারি তো অ্যাকচুয়ালি গাছের জন্যই বিজনেস হয়, গাছগুলোই তো মাথা নুয়ে নষ্ট হয়ে গেছে। তখন ওই ছেলেগুলো কি করবে, খবর পাঠায় কলকাতায়, যার নার্সারি তাকে। মালিক এসে মালিকের মাথায় হাত, মালিক বলছে এত এত গাছ, কয়েক লক্ষ গাছ, আমার সব গাছ নষ্ট হয়ে গেল, হে ভগবান, এই গাছ কিভাবে নষ্ট হয় রাতারাতি, কিভাবে, তার মধ্যে ঠান্ডার সময়, গরমকালও না যে জল দেওয়া হচ্ছে না, সার দেওয়া, রক্ষণাবেক্ষণ, ওই তো ছোট ছোট গাছ, একদিন জল দিলে পরের দিন জলও দিতে হয় না, সেখানে সারা রাত কুয়াশা পড়ে, এত ঠান্ডা, সব গাছ নষ্ট হয়ে গেছে। তখন দাদুকে জিজ্ঞেস করে মালিক
যে সত্যি করে বলেন তো কাকা, আপনাকে আমি অনেক বিশ্বাস করে রেখেছি, গ্রামে আপনার অনেক নাম সুনাম, আপনি অনেক কিছু জানেন, আমি জানি কাকা কি হয়েছিল বলুন। কাকা তখন মানে পূজা বলে আমার দাদু তখন পুরো বিষয়টা বলে। তখন বলছে যে কাকা ওরা কোনো সাধারণ মানুষ ছিল না। তখন আমার দাদু পূজা বলছে দিদিভাই আমার দাদুর মতো একটা কিন্তু শক্তি আছে। এবার দাদু তো বয়স হয়েছে, দাদু দূর থেকে অত বুঝতে পারিনি। দাদু কিন্তু পরে যখন সকালবেলা উঠে বিষয়টা দেখে যে গাছের এই অবস্থা, দাদু বুঝতেই পেরেছিল যে ওরা 7 জন যে এসছিল ওরা 7 জনই জিন ছিল, ওরা জিন জাতি ছিল, ওরা মানুষ জাতি ছিল না। এবার জিনদের মধ্যে কিন্তু রাগ প্রচুর থাকে। দাদু যেহেতু গাছ দিতে বারণ করে তার কারণে কিন্তু ওরা প্রতি কটা নার্সারির গাছ শেষ করে ফেলে। তো দর্শক বন্ধুরা, প্রথম ঘটনাটা কেমন লাগলো, এবার যাব দ্বিতীয় ঘটনায়। সবাই শোনো ঘটনাগুলো। দর্শক বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটা আরও ভয়ের। আজকে 3টে ঘটনা সিলেক্ট করেছি, এক্সে বারকার এক। দ্বিতীয় ঘটনাটা তোমাদের শোনাবো, এই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। ঘটনাটা আমাদের পূর্ণিমা বাসু পাঠান হুগলি থেকে। পূর্ণিমা বলে দিদিভাই এই ঘটনাটা আমার সাথে ঘটে। প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরতাম, প্রত্যেক দিন। আর আমার অফিস সকালবেলা হতো, বাড়ি থেকে বেরোতাম 8টার সময়, আর অফিস আমার শেষ হতো 6টায়, সন্ধ্যে 6টায়। আর ওই বাড়ি আসতে আসতে 8টা সাড়ে 8টা বেজে যেত। পূর্ণিমা বলছে দিদিভাই এরকমই একদিন আমি অফিস থেকে বাড়ি ফিরছি, ট্রেনে যখন বসে আছি তখন 7টা 33 সময়। আমি ঘড়ি দেখলাম, ঘড়ি দেখে আমি যখন স্টেশনে নামলাম এসে তখন দেখলাম স্টেশন চত্বর মোটামুটি ফাঁকা, লোক নেই বললে ভুল হবে, লোক আছে কিন্তু সকালের তুলনায় লোক হাফ, অনেকটা ফাঁকা। পূর্ণিমা বলছে আমি ট্রেন থেকে নেবে তড়ি ঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে কোনো রকমে স্টেশন থেকে নামি, নেবে রাস্তায় এসেই আমি রিক্সা ধরি, রিক্সায় আমি উঠে পড়ি, উঠে আমি বাড়ি যাই। আমার স্টেশন থেকে আমার বাড়ি যেতে 20 মিনিট লাগে। আর একটা রিক্সা আছে যেই রিক্সাটায় আমি প্রায় প্রত্যেক দিনই পেয়ে যাই। কোনো দিন হয়তো সে কাকা ভাড়া চলে গেলে পারে আমি অন্য রিক্সা করে বেরিয়ে যাই। সেদিনকে যখন ফিরি দেখলাম কাকা রিক্সায় বসে আছে। আমি বললাম কাকা চলো, কাকা বলল হ্যাঁ মা তোর জন্যই অপেক্ষা করছি। আর কাকা অনেক বয়স্ক। কাকার রিক্সায় উঠলাম, এবার যাচ্ছি। কাকা বলছে প্রত্যেক দিন রাত করে বাড়ি ফিরিস, মেয়ে মানুষ, প্রত্যেক দিন কেন আশেপাশে কোথাও কাজ করতে পারিস না? এত দূরে সকালে তো যাস, রাতে আসিস। তখন আমাদের পূর্ণিমা বোন বলে আরে কাকা ও কোনো ব্যাপার না, দেখো রাতের বেলা কত মেয়েরা বলো তো কলকাতায় সারা রাত কাজও করে। এখন মেয়েরা তো মডার্ন হয়েছে, দেখো তো কত মডার্ন হয়ে গেছে এখনের মেয়েরা। এখন তো মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, ও কোনো ব্যাপার না কাকা, তুমি এত কেন চিন্তা করছো? কাকা তখন কাকা বলল দেখ ভালোবাসি মেয়ের মতো, তাই জন্য তোকে বললাম, আর কিছু না। আচ্ছা চল। কথা বলতে বলতে কখন যে 20 মিনিট অতিক্রম হয়ে গেছে রাস্তা, চলে এসেছি বাড়ি। কাকা বাড়ির একদম দরজার সামনে আমাকে নামিয়ে দিল। কাকাকে আমি ভাড়াটা দিলাম, কাকা রিক্সা ঘুরিয়ে নিয়ে চলে গেল। কাকা বলল এই আর একটা ট্রেন আসবে, তারপর প্যাসেঞ্জার পেলে ভালো, নালে বাড়ি চলে যাব। আমি বললাম ঠিক আছে কাকা। পূর্ণিমা বলে দিদিভাই আমি বাড়ি গেলাম, খাওয়া দাওয়া করলাম, প্রত্যেক দিনের মতো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকালবেলা আবারও উঠি, অফিস চলে যাই। অফিস থেকে ফেরার পথে পরের দিনকে সেই রিক্সাওয়ালা কাকার সাথে আমার আর দেখা হয়নি। আমি স্টেশন থেকে নেবে কাকার জন্য অপেক্ষা করছি, দেখলাম না কাকা নেই। ভাবলাম হয়তো কাকা কোনো জায়গায় ভাড়া চলে গেছে। আমি অন্য একটা রিক্সা করে বাড়ি চলে যাই। এই রকমই ঘটনা পুনরায় আমার সাথে বারবার ঘটতে থাকে। প্রায় একটা সপ্তাহ হয়ে যায় কাকাকে আমি পাই না, ওরকম অন্য রিক্সা করে চলে যাই। 1 সপ্তাহ পর আমার মাঝখানে ছুটি পড়ে, সেদিন তো বাড়িতেই ছিলাম, রবিবার। তারপর সোমবার দিনকে যখন কাজে যাই, খুব কাকার কথা মনে পড়ছে, কাকাকে দেখতে পেলাম না। সকালবেলা যাওয়ার সময় অনেক সময় দেখি স্টেশনের বাইরে কাকা থাকে, সেদিন নেই।
কাকার জন্য মনটা খারাপ লাগছে, ভাবতে ভাবতে গেলাম কাকার কি কোনো শরীর খারাপ করলো? কাকার তো অনেক বয়স হয়েছিল, কি হলো? কাকাকে 1 সপ্তাহ ধরে তো পাচ্ছি না। আর কাকার সাথে প্রত্যেক দিন যখন বাড়ি যেতাম কাকা অনেক গল্প করতো, চেনাশোনা হয়ে গেছিলো, তুই তুই করে কথা বলতো মেয়ের মতো, ভালো লাগতো। এবার সবাইকেই তো বিশ্বাস করা যায় না, এরকম একটা ব্যাপার ছিল, একটা নিজের মতো হয়ে গেছিলো। তো সেদিনকে সকালবেলা কাকাকে দেখতে পারলাম না। যখন অফিস থেকে ফিরছি তখন ভাবলাম ট্রেনে বসে যে আজকে 8টা বেজে গেছে, কাকা যদি থাকে ভালো, না হলে পারে ওখানে তো অনেক রিস্কা কাকারা থাকে, তো কাউকে জিজ্ঞেস করব কাকার কথা, যে কাকাকে 1 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি না, হয়তো ওনারা জানবে কি হয়েছে, ওনারাও তো রিস্কা চালান। সেই মনে করে আমাদের পূর্ণিমা বলে, দিদি ভাই আমি স্টেশন থেকে নেবে 5 মিনিট দাঁড়ালাম, কাকা নেই। তারপর দেখলাম 2টো রিস্কা এলো, কোনো রিস্কা ছিলই না, এলো। তখন আমি বললাম যে দাদা এরকম, ওই কাকার কথা বললাম, কাকা কোথায় গো, কাকাকে সপ্তাহখানিক দেখতে পাচ্ছি না। তখন বলল, কেন জানো না কিছু? আমি বললাম না তো। বলছে তুমি বাড়ি যাবে তো? আমি বললাম হ্যাঁ দাদা বাড়ি যাব। বলছে ওটো, রিস্কায় ওটো, আমি ছেড়ে দিচ্ছি, যেতে যেতে বলছি। তো পূর্ণিমা বলছে, দিদি ভাই আমি রিস্কায় উঠলাম। রিস্কায় উঠে আমি যখন যাচ্ছি, আমাকে তখন বলছে কাকা তো প্রায় 15 দিন আগে মারা গেছে। আমি বললাম 15 দিন আগে মারা গেছে? আরে দাদা তুমি কি বলছো? সপ্তাহখানিক আগে কাকা রিস্কা করে গেছি, তখন তো কেউ ছিল না। আমি ওই 8টার দিকে নামলাম ট্রেন থেকে, কাকা দাঁড়িয়েছিল। কাকা আমাকে কত কথা বলতে বলতে বলল যে এত দূরে কেন কাজে যাস, দিনকাল ভালো না, এত কথা বললো। কি বলছো দাদা? তখন সেই রিস্কাওয়ালা দাদা বলছে, হ্যাঁ দিদি ভাই আপনাকে আমি মিথ্যা কথা কেন বলবো, কাকা 15 দিনের উপরই হচ্ছে, কাকা মারা গেছে। কাকার তো শ্রাদ্ধ শান্তি হলো, আমরা শ্রাদ্ধ শান্তি খেয়ে আসলাম। আমি শ্রাদ্ধ শান্তি খেয়ে আসলে? পূর্ণিমা বলছে, দিদি ভাই আমরা সবাই জানি কাকা ছিল হিন্দু ঘরের একজন মানুষ, হিন্দু শাস্ত্র মতে 13 দিনে কাজ করা হয়। কাকা যদি মারা যায় 13 দিনে শ্রাদ্ধ শান্তি মৎস্যমুখী সব করে সে কাকার পরিবারের লোকজন। আর কাকার স্ট্যান্ডের সবাইকে বলেছিল যারা রিস্কা চালান, যদি তারা পরশুদিন গিয়ে কাকার শ্রাদ্ধ রক্ষা করে আসেন, তাহলে পারে সপ্তাহখানিক আগে আমি কার রিস্কায় রাতের বেলা 8টা 15 বাড়ি ফিরেছিলাম। বিশাল বড় একটা কোশ্চেন মার্ক আমাদের পূর্ণিমা করেছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছো, আমি আগামীকাল তোমাদের জন্য প্রশ্নগুলো তৈরি করে অবশ্যই দেব। তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো, খুব ভালো লাগে, তোমরা প্রশ্ন করতে থাকবে, আমি প্রশ্নের উত্তরগুলো দেবো। আজকে অ্যাকচুয়ালি করতে পারিনি, আমাদের বাড়িতে দিল্লি থেকে আমাদের খুব কাছের একজন এসছিল, কালকে আবার ফ্লাইটে বেরিয়ে যাবে। মানে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে, অনেক দিন পর দেখা, তো কালকে চলে যাবে বলে আজকে আর ভিডিওগুলো করতে পারিনি। তৃতীয় ঘটনায় যাওয়ার আগে দর্শক বন্ধু তোমাদেরকে বলবো, এই যে পূর্ণিমা বাসু আমাদের যে ঘটনাটা পাঠায় 1 সপ্তাহ আগে, তাহলে সেই কাকার গাড়ি করে যে গেছে পূর্ণিমা বলছে আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারি আমি ওই কাকার রিস্কা করে সপ্তাহখানিক আগে বাড়ি ফিরেছি। তাহলে সে কে ছিল? সেই দিন কাকা আমাকে যা কথা বলেছে সেই কথা শুধু বাড়ির মা বাবা বলে। কাকা সেদিন আমাকে এরকম কিছু কথা বলে, তারপর থেকে পরের দিন সকাল থেকে কাকাকে আর দেখতে পাইনি। সপ্তাহখানিক পর আমি শুনি কাকা নাকি মারা গেছে, 17 দিন হচ্ছে, 17 দিন আজকে যেদিন আমি জানতে পারি। তাহলে 1 সপ্তাহ আগে আমি কাকার রিস্কা করে কি করে গেলাম? সবই চমৎকার, অনেক কিছু হয়। চলো তৃতীয় ঘটনাটা বলি। তৃতীয় ঘটনাটা আমাদের দুলাল অধিকারী দাদাভাই পাঠান। দাদাভাই বলেন যে ম্যাডাম আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা বড় ইউনিক একটা ঘটনা, আর এই ঘটনাটা সাক্ষী 4 জন, আমি একা না। ঘটনাটা আমাদের দাদাভাই বলেন আমরা কাজে গেছিলাম, আমরা অ্যাকচুয়ালিও সবাই ক্যামেরার কাজ করি। আমরা কলকাতায় একটা সংস্থা থেকে আমাদেরকে নানা জায়গায় কোম্পানির কাজ ওরা ধরে, এবার ওরা আমাদেরকে এক একটা জায়গায় ভাগ ভাগ করে পাঠিয়ে দেয়। 4 জনকে আমাদের পাঠিয়েছিল একটি জায়গায় রাজগীরের সাইডে। আমরা রাজগীর জানি, বিহারের সাইডে রাজগীর।
রাজগীরে আমাদেরকে ক্যামেরার কাজের জন্য পাঠায়। বলছে, ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, আমাদের গাড়ি ভাড়া, আমাদের খাওয়া, আমাদের থাকা, হোটেল ভাড়া সব কিছু আমাদের সে কোম্পানি দেয়। আমরা ওখানে শুধু যাই, ক্যামেরার কাজ করি, আমাদের একটা কন্ট্যাক্ট থাকে, আমরা লোকেশান দেখে বলি যে 1 সপ্তাহ লাগবে কি 1 মাস লাগবে, যেই কদিন আমরা থাকি সেই কয়দিন আমাদের হাফ টাকা আগে পেমেন্ট করে, তারপর আমাদের কাজ একদম কমপ্লিট হয়ে যায়। আমরা জানিয়ে দিই কলকাতায় সেই সংস্থায়, তারা জিজ্ঞেস করে নেয় যে ওখানে কাজ ঠিক মতো হয়েছে কি না, তারপরে ওনারা আমাদেরকে পেমেন্ট পাঠিয়ে দেয়, আমরা বাড়ি রিটার্ন করি যে যার মতো। এইটা হচ্ছে আমাদের কাজের একটা শিডিউল। এবার আমাদের দাদাভাই বলেন, আমাদেরকে রাজগীর পাঠালো। আমরা রাজগীরে একটা হোটেলে গেছিলাম, যেই হোটেলটায় আমাদেরকে সিসি ক্যামেরা, যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরাগুলো ওখানে সেট করতে হবে। হোটেলটা বিশাল বড়, 4 তলা একটা হোটেল। তো সেই হোটেলটা লোকজন আছে, কিন্তু সব রুমে না, দেখলাম লোক আছে, মানে যারা পর্যটক ঘুরতে গেছে আছে। আমরা গেলাম, আমাদের ওই হোটেলেই 2টো রুম দিল, 2টো রুম। কারণ বলে রাখি, 4 জনের জন্য কিন্তু 2টো রুম দেয়নি, 2টো রুম দিয়েছে এই কারণে, ওখানে যারা স্টাফ রয়েছে ওই হোটেলের তারাও আমাদের সাথে থাকে। এবার যেহেতু আমরা 4 জন, ওই হোটেলের আরও 7-8টা ছেলে রয়েছে, বলে মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে। তো আমরা তো এরকম করে কোনো সময় কাজ করি না, কেন আমাদের পার্সোনাল একটা রুম দিতে হয়, 4 জনের জন্য একটা রুম দিতেই পারতো। তো মালিককে যখন আমরা বললাম কলকাতা সংস্থায়, তখন বললো, তোমরা কাজ করতে গেছো, কি আছে ওখানে, তো আর অন্য কেউ নেই, ছেলেদের মধ্যেই থাকবে, থাকো তোমরা, কাজ সারাদিন তো কাজই করবে, শুধু তো একটুখানি রাতের বেলা শোবে। ভালো কথা, ওই যে বলে না, মানুষকে টাকা দিয়ে কাজ করালে মানুষকে মানুষ বলে মানুষ মনে করে না। যাকগে, আমরা থেকে গেলাম। তো এবার আমাদের দাদাভাই বলেন যে, ম্যাডাম আমাদের এমন এমন অভিজ্ঞতা হয়, অনেক খাটিয়ে তারপরেই কিন্তু তার মূল্যটা দেয়, কিন্তু যেই মূল্যটা পারিশ্রমিক দেয় সেটা কিন্তু আমাদের কাজের পারিশ্রমিক থেকে অনেক কম। আমরা অফুরন্ত সারা দিন খাটি, কিন্তু সেই পরিমাণে আমরা কিন্তু পর্যাপ্ত টাকা পাই না। কিন্তু কিছু করার নেই, আমাদের কলকাতায় সেরকম কাজ নেই, আমাদের বাইরে যেতে হয়, আমরা যেহেতু কাজটা পারি। আর দাদাভাই বলেন, এখন যদি আমাদের সাথে এরকম বিহেভিয়ার করতো তাহলে হয়তো আমরা কোনো স্টেপ নিতাম, কারণ এখন কিন্তু ক্যামেরা, এই ফিটিংসের লোক কমে গেছে, এখন কিন্তু ক্যামেরা চলটা বেড়ে গেছে। প্রতি কটা স্টেট, প্রতি কটা হোটেল, সিটি, কান্ট্রি, প্রতি কটা বাড়িতে, ইন্ডাস্ট্রিতে, নানা জায়গায় কিন্তু ক্যামেরা লাগানোর একটা প্রচলন হয়ে গেছে নিজেদের সেফটির জন্য। তার জন্য কিন্তু এখন আমাদের ডিম্যান্ডও বেড়ে গেছে। কিন্তু আমি যে সময়ের কথা বলছি, সেই সময় ক্যামেরার চলটা এত কিন্তু ছিল না, আর তখন এরকম কাউকে গুরুত্বও দিত না যারা ক্যামেরা লাগাতে পারে, কারণ তখন তার তো গুরুত্বই ছিল না ক্যামেরার। এবার আমাদের দাদাভাই বলেন, একটা অভিজ্ঞতা বলি, আমরা যাই, প্রায় 5 দিন ধরে আমরা ক্যামেরা সেট করছি। এবার 4 তলা হোটেল, এখানে কাজ করতে সময় লাগে, কারণ যার হোটেল সে বলছে তোমরা কাজ করবে যেন কোনো দেয়ালের রং না চটে, তারপরে কোনো দেয়ালের প্রিন্ট যেন না উঠে যায়, এরকমভাবে কাজ করতে হবে। প্রতি কটা রুমের বাইরে ক্যামেরা লাগাতে হবে। বলছে আমাদের 5 দিন ধরে 2টো ফ্লোরে ক্যামেরা সেট হয়ে গেছে, আরও 2টো বাকি আছে। আমাদের কলকাতা থেকে যিনি কন্ট্যাক্টে পাঠান, সে মালিক বলল যে এত দেরি হচ্ছে কেন তোমাদের কাজটা করতে, হোটেলের মালিকের অসুবিধা হচ্ছে, তোমরা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করো, তোমাদের যদি দরকার হয় আমি 2 দিনের রোজ এক্সট্রা দেবো, তোমরা যত তাড়াতাড়ি পারো কাজটা কমপ্লিট করে ফেলো। এবার কাজটা কমপ্লিট করব কি করে, যেখানে আমরা 4 জন মানুষ, তাহলে মানুষ আমাদের বেশি পাঠাতে হতো, তাহলে পরে কাজটা তাড়াতাড়ি হাতে হাতে হয়ে যেত, ওরা লোকও দেবে না, ওই 4 জনে মিলে কাজটা কমপ্লিট করতে হবে। এবার সেটা কিভাবে পসিবল হয় সেটা তো বোঝা নেই। তখন আমাদের দাদাভাই বলেন, আমরা একটা জিনিস 4 জনের মধ্যে ভাবনা চিন্তা করলাম যে কাজটা তাড়াতাড়ি তুলে দিলে পরে 2 দিনের টাকাটাও এক্সট্রা পাওয়া যাবে, আর এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। কারণ ওই 6-7টা ছেলে, ওদের সাথে সত্যি কথা বলতে থাকতে, তারপরে মানে ওয়াশরুমটা জঘন্য নোংরা, সবাই ইউজ করছে, মানে ওরকমভাবে না থাকা যায় না। তা তো তাড়াতাড়ি পারি কাজটা করে এখান থেকে বেরিয়ে যাব, অসুবিধা নেই। তার জন্য
আমাদের যদি রাতে না ঘুমাতে হয়, যদি সারা রাত জেগে কাজ করতে হয়, তাই করব। তো ওরা বললো হ্যাঁ 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 দাদা ঠিক আছে তাই করো, আমরা জেগে জেগেই কাজ করি, করে যদি 4 দিন লাগে সেটা আমরা 1.5 দিনে কাজটা কমপ্লিট করব। এটা আমরা নিজেরা একটা প্রতিশ্রুতি করলাম। সেরকমভাবে আমরা রাতে কাজ শুরু করলাম। হোটেলের মালিককে বললাম আমরা রাতের বেলা আমাদের মতো কাজ করব, আপনাদের কোনো অসুবিধা নেই তো? হোটেলের মালিক বলছে না না, তোমরা রাত জেগে কাজ করো, যা করো করো, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করো, কারণ আমাদের এই লাইট লাগানো এই সব নিয়ে আমাদের পর্যটক আসছে, তাদের মানে অসুবিধা হচ্ছে, এইসব কাজ টাজ চলছে তো, ধুলো ময়লা তো একটু হবেই। তো আমরা বললাম যে ঠিক আছে, রাতের বেলা আমরা কাজটা ধরলাম। দাদাভাই বলেন ম্যাডাম, এমন অভিজ্ঞতা বাবার কালে আমার জীবনে হয়নি। আমার এরকম অভিজ্ঞতা আমার জীবনে সেই হোটেলে প্রথম। আমি একটা ঘরে সামনে ক্যামেরাটা সেট করছি, একটা ঘরের সামনে, সেই ফ্লোরে 3 তলায় কিছু পর্যটক ছিল, দুটো একটা রুমে। রুমের ভিতর থেকে একটা শব্দ আসছে, মানে শব্দটা কিরকম মানে কি বলবো, দুটো মানুষ যদি রুমের ভিতর থাকে আর তারা যদি দুজন, ধরো যেটা হয় আর কি বিয়ের পর এরকম একটা সহবাস করলে পারে, যেরকম একটা এরকম শব্দ আসছে। এবার আমরা ক্যামেরাটা সেট করছি ঠিক ওই রুমটার অপর সাইডের রুমের একদম ওপরটায়। আমাদের সাথে যে 3 জন ছেলে ছিল, তো তারা, আমি যেহেতু একটু সিনিয়র, তারা 3 জন হাসাহাসি করছে। রাতের বেলা আমরা কাজ করছি, হয়তো তারা জানে না যারা রুমে আছে। তো এবার আমি বিষয়টা বুঝতে পেরেছি, কেন আমি বিবাহিত, আমার 2টো ছেলেও আছে, আমি আমার মতো কাজ করছি, আর এটা তো খারাপ কিছু না, এটা মানুষের মধ্যে হতেই পারে। তো ওরা 3 জন হাসাহাসি করছে, আমি ওদেরকে দেখছি, আমি তো উপরে উঠেছি মই দিয়ে, আমি উঠে কাজ করছি, লাগাচ্ছি এটা ক্যামেরাটা, ওরা নিচে দাঁড়িয়ে রয়েছে। আমি ওদেরকে বলছি এই এত হাসাহাসি করছিস কেন রে? হ্যাঁ, তো ওরা তখন মুখ চেপে বলছে ও দাদা কিছু না, তুমি তাড়াতাড়ি সেট করো, এখানে দাঁড়ানো যাচ্ছে না। ওরা 3 জন ফাসলামি করছে। আমি তখন বললাম কি, চল আমরা একটা কাজ করি, ওই কোণেরটা লাগিয়ে আসি, কোণের রুমের ক্যামেরাটা সেট করে আসি, আর একটু রাত হোক, ওরা ঘুমিয়ে পড়ুক, তারপর এখানে আসবো। তখন ওরা 3 জন ও দাদা তুমিও বুঝে গেছো, দাদা তুমিও বুঝতে পেরেছো, এই আর কি চলছে। তা আমি নেমে যাই, মইটা নিয়ে একদম কোণের রুমটায় চলে যাই। ওখানে আর কেউ নেই, ওই রুমটার ওখানটা বেশ অন্ধকার। আমি ওদেরকে বললাম টর্চটা মার, টর্চটা ওরা ধরে রয়েছে। এবার 2 জন আমার কাছে রয়েছে, আমি তো মইতে উঠেছি, উপরে সেট করছি, আমি যেহেতু সিনিয়র, কাজের চাপটা আমার বেশি থাকে, ওরা একটু একটু কাজ করে। একটা ছেলে ও কি করে, একটু বেশি পাকা হয় না কিছু ছেলে, সবাই তো সবার মতো হয় না। ও কি করে, যেই রুমটার ভিতর থেকে আওয়াজটা আসছে, ও রুমের বাইরেটা গেটের সামনে চুপ করে কান পেতে দাঁড়িয়ে রয়েছে। তো আমি হট করে ক্যামেরা ফিট করতে করতে আমি বললাম এই ও কোথায় গেল রে? বলছে দাদা ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখো না খুব অসভ্য ছেলেটা। ওরা 2 জন আবার বলছে, আমার সাথে যারা 2 জন দাঁড়িয়ে রয়েছে ওরা আবার ওর কথা বলছে, খুব অসভ্য ছেলেটা। আমি তখন বললাম কি ওকে ডাক, ওকে ডাক। একজন ওকে বললাই এদিকে আয়, দাদা কিন্তু বকা দেবে। তো ও আবার আসে। আমি বললাম এগুলো কী হচ্ছে, ছোটো লোক পানা, হ্যাঁ এত নোংরা তুই? তখন বলছে কি না দাদা একটু মজা করছিলাম। যাই হোক, আমি ক্যামেরাটা সেট করছি, হঠাৎ করে ওই যে রুমের দরজাটা হঠাৎ করে না খুলে গেল। মানে আমরা যে একদম ওই কোণটায় রয়েছি, একদম কোণে, মানে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে বলি। দাদাভাই বলেন সিঁড়ি থেকে উঠলাম, ঠিক আছে, সিঁড়ি থেকে উঠেই করিডর থাকে মাঝখান থেকে, দুপাশে তো রুম থাকে। সিঁড়ি থেকে উঠেই যে তাকালে একদম যে মানে দুপাশে রুম, একদম কোনটা চলে যায় একদম শেষ হোটেলের। আমরা ওই শেষ প্রান্তেই কিন্তু ক্যামেরা সেট করছিলাম। আর সিঁড়ি দিয়ে উঠেই 2টো রুমের পাশেই কিন্তু ওই রুমটা, ঠিক আছে। বলছে এত জোরে ওই রুমের দরজাটা খুললো না, মানে কি বলবো, অস্বাভাবিক, ওরকমভাবে কোনো মানুষ খুলতে পারবে না। ধাম করে না দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই, আর সত্যি কথা বলতে দাদাভাই বলছে আমি এত ভয় পেয়েছি, আমি ভেবেছি যেহেতুনি ফ্লোরটা মার্বেল, মনে হয় মইটা স্লিপ করে গেছে, মইটা পড়ে যাবে, একটা
আওয়াজ হয় তো দাদাভাই না চমকে ওঠে, উঠে সিঁড়ি দিয়ে ধপ করে নিচে পড়ে যায়, মইটা দিয়ে ধপ করে নিচে পড়ে। দাদাভাই আর ওই তিনজন আমার সাথে ছিল, দাদাভাই বলেন আমরা সবাই ওই দিকে তাকিয়ে রয়েছি। দরজাটা বাইরের দিকে খুললো। হোটেলের দরজা কিন্তু বাইরের দিকে খোলে না, হোটেলের দরজা সব সময় দেখবে খুলে হচ্ছে ভেতর দিকে, বাইরের দিকে কোনো দিন খোলে না। কিন্তু দরজাটা বাইরের দিকে খুললো, একটা খচ করে শব্দ হলো, আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম একটা এই স্বাস্থ্য, দাদাভাই বলে চিয়ারা কি সেই দৈত্য হয়, পুরো দৈত্যর মতো একজন, কালো, 7 ফুট হাইট হবে কি তারও অধিক, পুরো কালো কুসকুস করছে একজন, বেরিয়ে পুরো সিঁড়ির দিক থেকে গিয়ে মিশে গেল। তোমাদের বলছি, তোমরা বিশ্বাস করো না, সারা শরীর কাঁটা দিয়ে উঠেছে। কেউ নেই বাড়িতে, আমি তোমাদেরকে বলছি সারা শরীর কাঁটা দিচ্ছে আমার, বেরিয়ে চলে গেল। তখন ওই আমার সাথে যে 3টে ছেলে ছিল ওরা বলছে যে ও দাদা কি দেখছি, এ তো কোনো মানুষ না। আমি তখন ওদেরকে বলছি চুপ, কথা বলিস না, চুপ কর। আমি তখন ভাবছি এ তো মানুষ তো হতেই পারে না, এবার যদি আমরা এখানে কোনো কথা বলি, চিৎকার চেঁচামেচি করি, তাহলে হতে পারে আমাদের বেচারে প্রাণটা চলে যাবে। তখন আমরা চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। আমরা যে ওখানটা দাঁড়িয়ে রয়েছি না, ওখানটা পুরো অন্ধকার, আমাদের কিন্তু সেরমভাবে কেউ দেখতে পারছে না। এবার সে কে ওখান থেকে বেরোলো, সে মানুষ তো না, এইটুকুনি আমরা শিওর কোনো মানুষ না। যাই হোক, সে কিন্তু ওখান থেকে সোজা সিঁড়ি দিয়ে নেবে, সিঁড়ির কাছে গিয়ে ভ্যানিশ, আর দেখতেই পারিনি তাকে। এইবার ঘটনাটা শোনো। আমাদের দাদা ভাই বলে আমরা ওখানে না সবাই কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছি, পুরো যে হলোটা কি। আরে ভাই, নিশ্চয়ই ভিতরে তো লোকজন কেউ আছে, এরকম শব্দ আমরা তো ওই রুম থেকেই শুনছিলাম, আর তো কেউ তো নেই হোটেলের রুমে উপরে। যাই হোক, দাদা ভাইরা দাঁড়িয়ে থেকে থেকে দাদাভাই বলছে ম্যাডাম কি বলবো, আমরা 3জনে ঘেমে স্নান করে গেছি, আমাদের শরীর দিয়ে না ঘাম বেরোচ্ছে, চুলের মাথা ফাতা পুরো না মনে হচ্ছে জল ঢেলেছি, ভিজে গেছি, যা দৃশ্য দেখলাম। বলছে তারপর আমরা 3জনে, একটা আমাদের ওখানে আর যে ছোট্ট ছিল, যে মানে গিয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছিল গেটের সামনে, ও আর যায়নি, ও ভয়তে ওখানেই কাটা। 3জনে আমরা আস্তে আস্তে ওখানে যাই, ও কিন্তু ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, মই যেখানে রয়েছে, যেখানে ক্যামেরা লাগাচ্ছিলাম। 3জনে যখন আমরা ওই রুমটার সামনে গেলাম, রুমটা দেখলাম বন্ধ, খুলে গেছিলো, কিন্তু আমরা দেখেছি খুলে, কিন্তু দরজা খুলেই কেউ বেরিয়েছে, রুমের দরজাটা বন্ধ। দাদা ভাই বলছে আমি ভাবছি যে ভিতরে তো কেউ আছে, এতক্ষণ ধরে নানা রকম শব্দ হচ্ছিল, মানে 2জন নিশ্চয়ই আছে, নাহলে পারে কি ব্যাপার। দাদা ভাই দরজাটাকে ঠেলে অনেকক্ষণ পর। দাদা ভাই বলে যখন দরজাটা ঠেলি দেখছি ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু মনে হচ্ছে খাটের উপর কেউ আছে, কিন্তু বুঝতে পারছি না। দাদা ভাই সাথে সাথে ওদেরকে বলল চল নিচে চল। ওরা এসে রাতের বেলা 2টো বাজে, দাদাভাই বলে 2টোর সময়, রিসেপশনে তো কেউ থাকে না, সবাই পাশের রুমে ঘুমাচ্ছে। আমরা ডাকলাম, ওরা উঠল। আমরা পুরো বিষয়টা রিসেপশনে যিনি একজন ভদ্রলোক ছিলেন ওনাকে বললাম যে দেখুন আমরা এরকম সিসিটিভি লাগাচ্ছিলাম, এরকম এরকম দেখেছি, কি ব্যাপার বলুন তো। তখন বলছে হ্যাঁ রুমে তো লোক আছে। আমি বললাম হ্যাঁ এরকম দেখেছি, কীরকম লোকটা এরকম? বলছে না এরকম হাইটের না তো, লোকটা তোমাদের মতনই হবে, অল্প বয়সে 26-27 বছরের একটা ছেলে আর 22-23 বছরের একটা মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ বলে পরিচয় দিয়ে তো উঠেছে, ওরা তো 2 দিন ধরে রয়েছে। তখন আমি বললাম কি আপনি একটুখানি আমার সাথে উপরে চলেন তো, আমরা কিন্তু অন্য কিছু দেখেছি। তখন তারা না বিশ্বাস করছে না, রিসেপশনে সেই যে দাদা উনিও বিশ্বাস করছে না, একটি ছেলে সোফায় শুয়েছিল ও বিশ্বাস করছে না। যাই হোক বুঝিয়ে বলতে বলল দরজা খোলা। আমি তখন বললাম যে হ্যাঁ এরকম এরকম দেখার পর আমি গেটটা আলতো করে টোকা দিয়েছিলাম, ভিতরে কেউ শুয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে না, দরজা খোলা আছে, কারণ কেউ একজন বেরিয়েছে এরকম বাইরের। যখন বলছি বাইরের দিকে দরজা খোলে তখন ওনারা বলছে
তোমরা নিশ্চয়ই নেশা করেছো, রাতের বেলা নেশা করে কাজ করছো। আমাদের হোটেলের একটাও দরজা রুমের বাইরে খোলে না, প্রতিকটা রুমের ভেতরেই খোলে। তাহলে বাইরে তুমি কীভাবে দেখলে দরজা খুলতে? আমি তো অত এক্সপ্লেন করতেই পারছি না। যেটা দেখেছি আমাদের নিজেরই দেখার পর মানে আমরা নিজেরাই ঠিক নেই, যা ভয় পেয়েছি চারজনে। তো তখন ওই যিনি রিসেপশনে ছিলেন, ম্যানেজার হবে হয়তো লোকটি, তখন বলল ঠিক আছে আপনারা চলুন। তো ওরা তিনজন আর যাবে না। ওরা বলছে দাদা আমরা উপরে যাব না, ভয় পেয়েছে। ওরা নিচে সোফায় বসে রয়েছে, বলল আমরা যাব না, তুমি যাও। আমি ওই হোটেলের রিসেপশনের দাদাকে নিয়ে উপরে যাই। অন্ধকার ছিল, দাদা রুমে ঢোকে লাইটটা অন করে। লাইট যখন অন করলো দেখে একজন খাটের উপর মহিলা। যেই মহিলাটি আসে দাদাভাই বলছে এই মহিলাটি আসে, ইনি এসে, কিন্তু এনার হাজব্যান্ড কোথায়? ওনার হাজব্যান্ড নেই রুমে, উনি উলঙ্গ অবস্থায় খাটের উপর শুয়ে রয়েছে। পুনরায় ওনার সাথে কি হয়েছে সেটা ভালো মতো দেখে বোঝা যাচ্ছে। দাদাভাই সাথে সাথে রুমটাকে সিল করে দিল। বউটি কিন্তু মারা গেছে। সিল করে দেওয়ার পর যাই হোক সকালবেলা ভোর রাত্রি, মানে সকালবেলাটাও ভুল হবে, পুলিশ আসে। পুলিশ তো আসতেই হবে আইডেন্টি করার জন্য। স্বামীর হদিশ পাওয়া যায়নি, বউটি মারা যায়। বউটির বাড়ি বাঁকুড়া থেকে আসে, যেটা রিসেপশনে ওরা রেজিস্ট্রিতে করেছিল, মানে যেখানে লেখাপড়া হয় ওদের যে রেজিস্ট্রি একটা বুক থাকে সেটা বের করলো, ওখানে ওরা সাইন করেছিল। ওরা আসে হচ্ছে বাঁকুড়া থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে স্বামী যে পরিচয় দিয়েছিল সে কখন বেরিয়েছে, কোথায় গেছে বা কিচ্ছু জানা নেই। কিন্তু বউটি মারা গেছে। পুলিশ আসলো, পুলিশ বলল বউটির সাথে সারা রাত কেউ অমানবিক অত্যাচার করেছে, আর যার কারণে হার্ট ফেল করে বউটি মারা গেছে। 22 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, 22 বছরের। সব কিছু বুঝলাম। আমাদের দাদা ভাই বলেন তাহলে ওই যে 7 ফুট হাইটের একটা দৈত্যর মতো কালো অভয়ব যে খুলে বেরিয়ে গেল রুমের দরজা, ওটা কে ছিল? আর হোটেলের ম্যানেজার বলছে যে রুমের দরজা হোটেলের সবসময় ভেতর দিকে খোলে, এটা আমরাও জানি, তাহলে বাইরের দিকে খুলেছে আমরা 4 জনে দেখেছি। দাদাভাই বলে ম্যাডাম আমি একা না, এটা কি করে হয়? একটা রহস্য। দাদাভাই বলে এই যে জিনিসটা আমাদের সাথে ঘটে আমরা সবাইকে বলেছি এই ঘটনাটা। তারপরে আমরা হোটেলে যখন কোনো হোটেলে এরকম ক্যামেরা লাগাতে যেতাম, বলে আমরা রাতের বেলা আর কাজ করতাম না, রাতের বেলা। আর ভাগ্য ভালো রাতের বেলা এই দুঃসাহসিক একটা ঘটনা দেখার পর আমরা গিয়ে মানে ম্যানেজারকে জানিয়েছিলাম রিসেপশনে, না হলে হয়তো চরম কিছু আমাদেরই কপালে সেদিন আসতো। ঘটনাটা সব থেকে বেশি ভয় পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার নামগুলো বলি। নেহা মাইতি, আব্দুল হক ভাই, সুবীর বণিক, SK কালিম আমাদের দাদা ভাই, সোমা দেবনাথ, স্বর্ণালী, রেখা, সোমা দাস, মঞ্জুষা নন্দী, পিন্টু ঘোষ, সুজাতা দাস। ঘটনাটি খুবই ভালো লেগেছে, উনি দিল্লি থেকে ঘটনাটি দেখছেন, লিখেছেন। তনু নন্দী, ইস্পিতা পাল, পূজা যাদব, সুদীপ্ত ব্যানার্জি। আচ্ছা পূজা, তুমি মনে হয় বলেছিলে তোমার ছেলের নাম বলতে, আমি যদি এখানে কমেন্টে পেয়ে যাই ভালো, কারণ আমার ফোনটা দিয়ে তো আমি ভিডিও করছি, আর এটা তো প্রিন্সের ফোন। তো যদিও কপি করে রেখেছি, যদি পাই বলে দেবো, যদি না পাই তাহলে পরে আগামীকাল অবশ্যই বলে দেবো, ঠিক আছে? দেবাশিস ভট্টাচার্য, রূপা দে, পাপ্পু দে, প্রিয়া কর, শ্বেতা বিশ্বাস, প্রদীপ দাস, কাকুলি রয়, মিলি চক্রবর্তী, বেবি দাস, MS বিউটি, সুয়াতি মণ্ডল, রাজীব জয়সওয়াল, সোমা, বনানী কর্মকার দিদিভাই, কিষাণু মান্না,
সুজাতা দাস দুবার কমেন্ট করেছে, বনু আমি দিল্লি থেকে শুনছি, ঘটনাটা খুব ভালো লাগলো, লাভ লাভ লাভ, অসংখ্য ধন্যবাদ। বিন্দাস লাইভ বৃষ্টি, আচ্ছা পাপ্পু ভাই, আচ্ছা তোমরা যারা ঘটনা, আমি আরও নাম বলবো, তার মধ্যে বলে রেখি, তোমরা যারা ঘটনার মধ্যে দুবার তিনবার করে যারা কমেন্ট করছো, লাভ রিয়াক্ট করছো, আমি সবাইকে বলবো যার বেশি হবে আমি এই সপ্তাহ শেষে কিন্তু টপ কমেন্ট রেকমেন্ড করে নাম ঘোষণা করব একদম ঘটনার শুরুতে, তারপর যেরকম নিয়মিতভাবে তোমাদের নাম শেষে বলি আমি সেটাও বলবো, দেখবো তোমরা কে কে টপ কমেন্ট করতে পারো। অমরনাথ চ্যাটার্জি, রত্না সরকার, প্যান্থার গেমিং ওয়াইটি, বেনারসি দে, কিষান সিং, এটা হচ্ছে ওনার হাজবেন্ডের মনে হচ্ছে আইডি, ওনার নাম হচ্ছে ঝুমা রয়, আচ্ছা জয়িতা লাইফস্টাইল, রিনা সিনহা, শুভঙ্কর ঘোড়ই, আচ্ছা আমাদের কিন্তু স্বর্ণালী বোন অনেকগুলো কমেন্ট করেছে, আমি কিন্তু দেখছি, কিন্তু আমি সব কমেন্টগুলো পড়ছি না, একই নাম বারবার, কিন্তু যারা বেশি করছো কমেন্ট তাদের কিন্তু নাম আমি আলাদা করে রাখছি প্রত্যেক দিনের ঘটনায়, সেটা কিন্তু সপ্তাহে একদিন আমি টপ কমেন্টে রাখবো, ঠিক আছে। পারমিতা সাহা, শ্রাবন্তী রয় সরকার, মৌসুমী সরকার, মন্টু দাদা ভাই, আরিনা জয়, মৌয়া পাল, বনানী কর্মকার দিদিভাইও কিন্তু অনেকবার করেই কমেন্ট করে একটা ঘটনার মধ্যে, সুমন রয়, মৌ ঘোষ, স্বপ্না হালদার, জল্পনা মজুমদার, টিনা আচার্যি, সিমিতা মণ্ডল বর্ধমানে মামার বাড়ি জানিয়েছে, কালকে বর্ধমানের যে শ্রাদ্ধ বাড়ির ঘটনাটা দিয়েছিলাম, নবজ্যোতি সেন, আচ্ছা তোমাদেরকে অনেকবার বলেছি নাম কিন্তু আমি কোনো হোটেলের এখানে বলবো না, আমার প্রিয় দর্শক বন্ধুরা আমাকে ইনস্টা করতে হবে, ইনস্টা কিন্তু কমেন্ট বক্সে এখানেই কিন্তু পিন করা থাকে, একটুখানি দেখে নেবে তাহলে পেয়ে যাবে, ইনস্টাতে গিয়ে যারা যারা আমাকে আজকে কমেন্ট করেছো আমি কিন্তু সবাইকে বলে দিয়েছি, এখনও যার যার বলা হয়নি আমি সবাইকে কিন্তু বলে দেবো, ঠিক আছে। পিঙ্কি সাহা, দিদিভাই আমি পিঙ্কি সাহা টলিগঞ্জ থেকে বলছি, তোমার ঘটনাগুলো খুব ভালো লাগে শুনতে, তবে কত নম্বর এপিসোড বলছো উল্লেখ করলে ভালো হয়। না অ্যাকচুয়ালি কী বলো তো, আমি কোনো এপিসোড দিয়ে তো এখানে ঘটনা বানাই না, কারণ এখানে আমার প্রত্যেক দিন রেগুলার যায়, যেহেতু এপিসোড আমি দিতাম সেটা হচ্ছে যেরকম শোনা কথায়, আমি কিন্তু দেখবে এপিসোড লিখে দিই, সেটা হচ্ছে থাম্বনেলের মধ্যে, কারণ ওখানে আমি সপ্তাহে 3 দিন করে দিই তাই। আচ্ছা মৌবং ব্লগার, মায়া রয়, আচ্ছা সন্তুর দুনিয়া, নুসরাত ভাই, বাপলি মল্লিক, রিঙ্কু সরকার আমাকে লিখেছে, দিদিভাই তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে সোনা বসাক, আর তোমার ফোনটা ঠিক কি এখনো হয়নি? না এখনো হয়নি, না সরি ফোনটা ঠিক হয়ে গেছে, কিন্তু ফোনটা দেবে 25 তারিখে বলেছে, কারণ ওনারা তো অনেক ফোনের কাজ করে তো বাড়িতে রাখে, বলছে 25 তারিখে আপনি আসবেন ম্যাডাম, আপনাকে ফোনটা আমি হাতে দিয়ে দেবো। আমি গেছিলাম ফোনটা, কিন্তু ফোনটা আমি পাইনি। প্লিজ ছবি পাঠানো আছে রিপ্লাই দিও, তোমাদের জন্য অনেক ভালোবাসা, ধন্যবাদ রিঙ্কু, ছবি পাঠানো আছে, যদি আমি ছবি পাই আমি অবশ্যই রিপ্লাই করব, যদি না পাই তাহলে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা ওয়ার্ক আউট উইথ সমীরণ, আচ্ছা সমীরণ তোমাকে আমি একটা কথা বলবো, তুমি অনেক ব্যাকা মানে কমেন্ট করো, জানি তুমি খুব হাসি খুশি মানুষ, তবে তোমার ভূত দেখার খুব ইচ্ছা আমাকে বলেছো, আমি দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো আমি তোমাকে একবারে তো এখানে বলতে পারবো না যে ভূত তুমি কোথায় গেলে দেখতে পাবে, যদি তোমার ভূত দেখার খুব ইচ্ছে থাকে তাহলে পরে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ যখন আসবে সেখানে যোগাযোগ করো, আর নইলে তুমি আমাকে ইনস্টা করতে পারো, তোমার দায়িত্বে তুমি গিয়ে দেখতে পারো ভূত, আমি তোমাকে অ্যাড্রেসটা দিয়ে দেবো, ঠিক আছে।
অনেকে খুব ভাবো ভূত প্রেত নিয়ে না খুব মজা করো, খুব ইয়ার্কি করো। যেই দিন তোমাদের জীবনে এমন কিছু বাজে ঘটবে সেই দিনের পর থেকে ভূত দেখার নামও আর নেবে না। সঙ্গীতা নৌবান ভাই আমাদের অনেকগুলো কমেন্ট করেছে। তো আজকে এতটাই, সববার নাম আমি বলে দিলাম, তোমরা অনেকেই দুবার তিনবার করে কমেন্ট করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সব কিছু কিন্তু একটা জায়গায় তুলে রাখি, যেটা টপ কমেন্টে তোমরা আসবে এই সপ্তাহের একদম শেষে। আজকের মতো টাটা, গুড নাইট। তিনটে ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি তোমাদের ভয় লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে কালকে দুপুর 2টোয় আমাদের শোনা কথায়, আর রাত্রেবেলা 10:30টায় বেঙ্গুলি ব্লগার শোনায়। এখনের মতো গুড নাইট, চলো।